আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওজিন। দর্শক, আমাদের আজকে লিড নিউজটির শিরোনাম: বহুমাত্রিক চাপ ও চ্যালেঞ্জে বাজেট চূড়ান্তে হিমশিম, লিখেছেন এম আব্দুল্লাহ। চলুন দর্শক, লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। 1,16,000 কোটি টাকা লাগবে বিদ্যুৎ, এলএনজি, সার সহ কয়েকটি খাতের ভর্তুকি ও প্রণোদনায়। পে স্কেল আংশিক বাস্তবায়নে লাগবে 35,000 কোটি টাকা। মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করতে হবে মেগা প্রকল্প, পদ্মা ব্যারাজ ও মেট্রো রেলের নতুন দুটি লেনে। অর্থ লাগবে 40,000 কোটি টাকার বোয়িং এয়ারক্রাফট ক্রয় চুক্তির অনুকূলে। বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে সামাজিক সহায়তা খাতে লাগবে বিপুল অর্থ। খাল খনন সহ নির্বাচনী প্রতিশ্রুতির অন্যান্য ক্ষেত্রেও রয়েছে বড় অঙ্কের চাহিদা। পক্ষান্তরে সামগ্রিক অর্থনীতি মন্দার কবলে। রেমিটেন্স ছাড়া সামষ্টিক অর্থনীতির সূচকগুলো নেতিবাচক ধারায়। চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ে ঘাটতির অঙ্ক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। অর্থ সংকটে সরকার ব্যাংক থেকে বিপুল অঙ্কের টাকা ধার করে চলছে। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির মূল্যবৃদ্ধির রেশে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। নিত্যপণ্যের বাজারে অসহনীয় উত্তাপ। জীবনযাত্রার ব্যয় মেটাতে সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস অবস্থা। এমন বহুমাত্রিক চ্যালেঞ্জ ও চাপ নিয়েই আগামী 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করতে হচ্ছে নতুন সরকারকে। হিসাব মেলাতে রীতিমতো হিমশিম অবস্থা। আগামী 11 জুন সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেটে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে নির্বাচিত রাজনৈতিক সরকারের প্রথম বাজেটকে জনবান্ধব করার চ্যালেঞ্জ উতরাতে গিয়ে ঘামছেন নীতি নির্ধারকরা। রাত দিন একাকার করে কাজ করছেন বাজেটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসাব করছেন দফায় দফায়, নির্দেশনা দিচ্ছেন নিয়মিত। 3 সপ্তাহের মাথায় 7 জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। এরপর 11 জুন উপস্থাপন করা হবে বাজেট। তার আগে 7 দিনের ঈদুল আজহার ছুটি। ঈদের আগে কর্মদিবস আছে মাত্র 6টি। বাজেটের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবারও বেশ কিছু খাতের বিষয়ে সরকারের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় ছিলেন তারা। অবশ্য প্রধানমন্ত্রীর সবশেষ নির্দেশনার আলোকে সীমিত আয়ের মানুষের স্বস্তি দিতে বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যে কর ছাড়ের কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে বিলাসবহুল জীবনযাপন ও উচ্চমূল্যের পণ্যের উপর বাড়তি করারোপের প্রস্তাবনাও থাকবে এবারের বাজেটে। সীমিত আয়ের মানুষের জীবনের স্বস্তি আনতে বাজেটে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, আটা, ময়দা, পেঁয়াজ ও বিভিন্ন মশলার ওপর বিদ্যমান উৎসে কর বাতিল করা হতে পারে বলে সূত্র আভাস দিয়েছে। পাশাপাশি নিত্যপণ্যের ওপর আরোপিত 1% টার্নওভার করও যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার চিন্তা করা হচ্ছে। তবে অন্যান্য করের পরিধি একেবারে গ্রাম পর্যন্ত বিস্তৃত করারও পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন প্রথম সরকারের প্রথম বাজেট ঘিরে জনপ্রত্যাশা ব্যাপক। সে কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে অনিশ্চয়তার মাঝে কর্মসংস্থান ও প্রবৃদ্ধিতে জোর দিয়ে বড় বাজেটের পরিকল্পনা করতে হচ্ছে সরকারকে। বলা হচ্ছে, আসন্ন বাজেটে বড় আকারের সম্প্রসারণমূলক পরিকল্পনা থাকছে। নতুন বাংলাদেশে জন আকাঙ্ক্ষা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরানোই এ বাজেটের মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র দাবি করছে। আগামী বাজেটে প্রস্তাবিত রাজস্ব আহরণকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, সামনের বাজেটের মূল সমস্যা আর্থিক সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় তহবিল সংগ্রহ। এই বিপুল অর্থের যোগান কিভাবে আসবে সেটি বড় প্রশ্ন। সূত্র মতে 2026-27 অর্থ বছরের বাজেট হবে 9,30,000 কোটি টাকার, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 25% বেশি। চলতি 2025-26 অর্থ বছরের মূল বাজেটের আকার ছিল 7,90,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে এটি কমিয়ে 7,88,000 কোটি টাকা করা হয়েছে। এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 5,03,000 কোটি টাকা। মার্চ পর্যন্ত 9 মাসে রাজস্ব আদায় হয়েছে 2,87,000 কোটি টাকা, লক্ষ্যমাত্রার তুলনায় 98,000 কোটি টাকা কম। রাজস্ব আদায় এ ধারা অব্যাহত থাকলে অর্থবছর শেষে ঘাটতির অঙ্ক 1.25 লাখ কোটিতে ঠেকতে পারে। অবশ্য চলতি অর্থ বছরের শুরুতে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 4,99,000 কোটি টাকা। পরে গত 10 নভেম্বর
বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি তা বাড়িয়ে 5,54,000 কোটি টাকা নির্ধারণ করে। বর্তমান সরকারের প্রথম বাজেটের খসড়ায় নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কল্যাণমূলক কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। দক্ষতা অর্জনের মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতিকে উচ্চতর প্রবৃদ্ধির ধারায় নিয়ে যাওয়া, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতের সহায়তা বাড়ানো, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ডিরেগুলেশনের মাধ্যমে বিনিয়োগ প্রতিবন্ধকতা দূর করাও তারেক রহমান সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। বলা হচ্ছে, সৃজনশীল অর্থনীতির বিকাশকে বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য চলচ্চিত্র, সঙ্গীত শিল্প, স্পোর্টস ও গ্রামীণ সংস্কৃতি বিকাশে বাজেটে বাড়তি গুরুত্ব থাকছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ বর্তমান সংশোধিত বাজেটের তুলনায় 50% বাড়িয়ে 3 লাখ কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। দেশের ইতিহাসে এটি হচ্ছে সর্বোচ্চ উন্নয়ন বাজেট। এর ফলে সরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে বলে আশা করছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এদিকে বাজেটের আকার বড় হলেও মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে জ্বালানি তেল আমদানির ব্যয় বিবেচনায় নিয়ে ভর্তুকি বরাদ্দ পুরোপুরি প্রাক্কলন করা হয়নি। আগামী অর্থ বছরে বিদ্যুৎ খাতে 37,000 কোটি টাকা, এলএনজিতে 6,500 কোটি টাকা, সাড়ে 27,000 কোটি টাকা ও খাদ্য সহায়তায় 9,600 কোটি টাকা ভর্তুকি বরাদ্দ সহ মোট ভর্তুকি ও নগদ ঋণে 1,16,125 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে 1,12,455 কোটি টাকা। ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় চলতি অর্থ বছরের মার্চ-জুন সময়ে অতিরিক্ত 36,000 কোটি টাকা ভর্তুকির চাপ সৃষ্টি হয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটের প্রাক্কলিত নথিতে সতর্ক করা হয়েছে, এই অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে গ্যাস, বিদ্যুৎ ও সারের ভর্তুকি আরও বাড়তে পারে। চলতি অর্থ বছরে বাংলাদেশকে ইতিহাসের সর্বোচ্চ 409 কোটি ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয়েছে, যা আগের অর্থ বছরের তুলনায় 74 কোটি ডলার বেশি। এর আগে 2023-24 অর্থ বছরে ঋণ পরিশোধের পরিমাণ ছিল 335 কোটি ডলার এবং 2022-23 অর্থ বছরে ছিল 267 কোটি ডলার। মূলত বৈশ্বিক সুদ হার বৃদ্ধি পাওয়ায় ঋণ পরিশোধ ব্যয়ও দ্রুত বেড়ে গেছে। 9,30,000 কোটি টাকার বাজেটে উন্নয়ন খাতে থাকছে 3 লাখ কোটি, বাকি 6,30,000 কোটি টাকা অনুন্নয়ন খাতে। উন্নয়ন খাতে দ্বিগুণেরও বেশি অনুন্নয়ন খাতে ব্যয় অর্থনৈতিক মানদণ্ডে উৎসাহব্যঞ্জক নয়। জানতে চাইলে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন আমার দেশকে বলেন, বাজেটের আকার ও ব্যয় বৃদ্ধির যে গতানুগতিক ধারা বা সংস্কৃতি সেটাই দেখা যাচ্ছে। এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে করা হচ্ছে, কিন্তু বাস্তবতার সঙ্গে এটা মানানসই নয়। রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এটা কখনো আদায় সম্ভব নয়। যত ভালো পদক্ষেপই নেওয়া হোক না কেন এটা আদায় হবে না। ক্রিকেট খেলার উদাহরণ দিয়ে তিনি বলেন, যত ভালো খেলোয়াড়ই হোক না কেন একটি বলে ছক্কার বেশি কেউ রান করতে পারবে না। আবার চাইলে প্রতি বলে ছক্কা মারাও যায় না, কিন্তু সরকার মনে হয় প্রতি বলেই ছক্কা মারতে চাইছে। এতে কিন্তু আউট হয়ে যাওয়ার সম্ভাবনা বরং বেড়ে যাবে। রাজস্ব আয় করতে না পারলে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিতে হবে, কিন্তু তারও একটি সীমা রয়েছে। তাহলে সরকারকে টাকা ছাপাতে হবে, কিন্তু টাকা ছাপিয়ে তো এটা করা যাবে না। তিনি আরো বলেন, বর্তমানে অর্থনীতি স্থবির, প্রবৃদ্ধি দুর্বল এবং মূল্যস্ফীতি উচ্চ, বিদ্যুৎ, গ্যাস, সারের সংকট রয়েছে। সরকার ব্যয় বাড়িয়ে এসব সংকট কি মোকাবিলা করতে পারবে? বরং সরকারের ব্যয় বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি আরো বেড়ে যাবে, সুদের হারও বাড়বে। এর ফলে পরোক্ষভাবে মুদ্রার বিনিময় হারে অস্থিরতা তৈরির শঙ্কা রয়েছে। ফলে সংকট সমাধান করতে গিয়ে সংকট আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। দর্শক, এই ছিল আমার দেশ লিড নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।